জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশ, দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। জুলাই গণহত্যায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৮৫,০০০ হজযাত্রী, বার্ধক্যজনিত কারণে ১৫ জনের মৃত্যু। এবং পরিবারের সাথে ঈদ করতে দ্বিতীয় দিনের মতো ঢাকা ছাড়ছে রাজধানীবাসী, সড়কে নেই ভিড়, সময় মতো ছাড়ছে ট্রেন। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দেয়া হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে দলটির প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চ আদেশ দেন। এ রায়ের মাধ্যমে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেল দলটি। এর আগে গত ১৪ মে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এই বিচার কাজ সারা বিশ্বকে দেখানোর উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আইনজীবীরা বলছেন, সরাসরি সম্প্রচারে বিচারের স্বচ্ছতা নিশ্চিত হবে। এমন উদ্যোগকে বিচার বিভাগের নতুন অধ্যায়ের সূচনা বলছেন তারা। সরাসরি সম্প্রচারে আইনি বাধা নয়, বরং বিচারের গ্রহণযোগ্যতা বাড়ে বলেও মন্তব্য করেন তারা। দর্শক, পিটিভির সৌজন্যে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রতিষ্ঠান স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে নিতে থাকে। পরবর্তীতে ৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে নয়, তাদের লুটপাট ঐতিহ্য অনুসরণ ২০০০ সালে সাধারণ নির্বাচনে ৪ দলীয় জোটের কাছে তারা নির্বাচনে পরাজিত হয়। ২০০৮ সালের সেনা সমর্থিত সরকার অধীনে একটি সাজানো এবং পাতানো নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়। সেই শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি তখন থেকেই গণতন্ত্রের মোড়কে শেখ মুজিবুর রহমান প্রবর্তিত বাকশালী একনায়কতন্ত্র নতুন আঙ্গিকে পুনঃপ্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র শুরু করে। এই আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদের যে ১৫ বছর, তার মধ্যে বেশ কয়েকটা সেগমেন্ট আমরা ভাগ করি। তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংসকরণ। জি, এই ক্ষেত্রে আমরা কয়েকটা সাবটাইটেল করেছি। এক হচ্ছে ২০০৮ সালে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা দখল ও ক্ষমতা কুক্ষিগত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা। ২রা জানুয়ারি ২০০৭ সালের সশস্ত্র বাহিনী সামরিক শাসন কর্তৃক ক্ষমতার ব্যাকডোরে ক্ষমতায় এসে তাদেরকে ক্ষমতা আনার জন্য যে প্রক্রিয়াটা অনুসরণ করেছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ১৩০টা আসনের সীমানা পরিবর্তন করে তাদেরকে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। এরপরে মাননীয় ট্রাইব্যুনাল এবং দেশবাসী সকলেই জানেন যে ২০১৪ সালে কিভাবে একতরফা এবং ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আর ২০১৮ সালের নিশিরাতের নির্বাচন, যেটা একটু আগে আমি বললাম যে এটাকে অনেকে লাইলাতুল ইলেকশনও বলে থাকে। এরপরে এই ২০১৮ সালের নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর তার এক নতুন পদ্ধতি, নতুন সিস্টেম, নতুন উদ্ভাবন আবিষ্কার করলেন আমি এবং
বিরোধী দলকে এই জন্য দামি প্রার্থী হিসেবে দান করালেন, অর্থাৎ সরকারি দলের বিরুদ্ধে সরকারি দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জাপানের 4 দিনের সরকারি সফর শেষে ঢাকা এসে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার রাতে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শনিবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল 11:20 সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় 20টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যার মধ্যে একটি ছিল জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠক। সফরের তৃতীয় দিনে শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এবার পবিত্র হজের খবর। হাজিদের জন্য মিনা, মুজদালিফা ও আরাফার তাঁবুর কাজ শেষ করেছেন বাংলাদেশ হজের সাথে সংশ্লিষ্ট মুআল্লিমগণ। বাংলাদেশ থেকে এ পর্যন্ত 85,164 জন হজযাত্রী ইতিমধ্যে মক্কায় পৌঁছেছেন। আগামী 3 জুন রাতে ঈশার নামাজের পর হজের আনুষ্ঠানিকতা শুরু করতে মিনা পৌঁছাবেন হাজিরা। মক্কায় হজ পালন করতে এসে 15 জন হজযাত্রী বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 14 জন পুরুষ ও 1 জন নারী। সৌদি আরব থেকে কাউসার আব্দুল সালামের প্রতিবেদনে জানাচ্ছেন জওয়ানুন নূর। আগামী 5 জুন বৃহস্পতিবার পালিত হবে চলতি বছরের পবিত্র হজ এবং 6 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে সৌদি আরবে। সৌদি আরব পৌঁছে হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানালেন হজযাত্রীরা। বাংলাদেশি হাজিরা আশা করি বিগত দিনের থেকে এই বছর মিনা এবং আরাফার যে প্রস্তুতি আমরা দেখলাম, তো বিগত দিনের থেকে একটু ভালোই থাকবে আশা করি ইনশাআল্লাহ। সরকারিভাবে আসলাম, আমার কাছে মনে হলো যে সরকারিভাবে ওনাদের ব্যবস্থাপনাটা খুবই ভালো ছিল। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সবকিছু খুব ভালো আছে। সৌদি সরকারের পক্ষ থেকেও বিশেষভাবে এই বছরে যে ব্যবস্থা রাখা হয়েছে খুবই সন্তুষ্টজনক। হজযাত্রীদের জন্য মিনা, মুজদালিফা এবং আরাফাত ময়দানের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট মুআল্লিমগণ। মক্কা বাংলাদেশ হজ মিশন এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ হাব বাংলাদেশ থেকে আগত হাজিদের জন্য একসাথে কাজ করছে। প্রধান উপদেষ্টা তত্ত্বাবধানে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা এবং বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা, পাশাপাশি হাবের আমাদের এই নতুন কমিটি আসছেন। যৌথভাবে এবারের হজ ব্যবস্থাপনা বিগত দিনের থেকে অনেক সুন্দর হজ ব্যবস্থাপনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই বাড়ি পরিদর্শন হয়েছে, দেখা গেছে বিগত দিনের থেকে হজ ব্যবস্থাপনা অনেক সুন্দর। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজ ভিসায় শুধু মক্কা, মদিনা, জেদ্দা শহর ভ্রমণ করা যাবে। তাছাড়া হজ পারমিট ছাড়া কেউ হজ করলে 20,000 রিয়াল জরিমানা গুনতে হবে। জওয়ানুন নূর, এশিয়ান টেলিভিশন। এবারে ঈদযাত্রার খবর। ঈদযাত্রা উপলক্ষে রাজধানী ঢাকা থেকে সড়ক পথে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। প্রতি বছরের মতো এবারও লাখো মানুষ রাজধানী ছেড়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন ও কুরবানি পালনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন নিজ নিজ গন্তব্যে। তবে স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছে মানুষজন। ঈদযাত্রার দ্বিতীয় দিন রবিবার ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে 11টি ট্রেন। সারাদিনে বিভিন্ন গন্তব্যে মোট 43টি ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের ঈদযাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে এবার চালু করা হয়েছে বাড়তি 5 জোড়া বিশেষ ট্রেন ও 3টি ক্যাটল ট্রেন। এগুলো সার্ভিস 4 জুন থেকে শুরু হবে।
দর্শক, ঈদুল আজহা সামনে রেখে আগে ভাগে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। সড়ক ও রেল স্টেশনে বেড়েছে ঘরমুখ মানুষের ভিড়। সড়কপথের আরও খবর জানাতে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান সামান উদ্দিন। সামান, আমাকে শুনতে পাচ্ছেন? সামান, মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। মুসলমানদের সবচেয়ে ধর্মীয় পবিত্র উৎসব ঈদুল আজহা, এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন পয়েন্টে মানুষ যাতে নির্বিঘ্নে স্বজনদের সাথে ঈদ করতে পারে এই মহাসড়কের প্রস্তুত করা হয়েছে। ইতিপূর্বেই কিন্তু আমাদের পুলিশ সুপারনি বলেছেন মানুষ যাতে নির্বিঘ্নে ভালোভাবে এবং ঈদ করতে পারে এবং মহাসড়কে যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয় সে ধরনের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি সকাল থেকে এই মহাসড়কে বিভিন্ন পয়েন্টে ঘুরেছি, আমি দেখেছি তারা কিন্তু এই মহাসড়কে প্রস্তুত করার জন্য রাত দিন তারা পরিশ্রম করে যাচ্ছে। এই মহাসড়কের দুপাশে যে অবৈধ স্থাপনা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই উচ্ছেদ করেছে। আমি আরো জানতে পারেছি যে যারা কিনা এই মহাসড়কে কাজ করবে তার মানে ঈদের মধ্যে যে সমস্ত প্রশাসন রয়েছে তারা প্রস্তুত রয়েছে, হয়তো বা কাল পরশু থেকে এই মহাসড়কে তারা কাজ করে যাবেন। আমি আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখতে চাই, এই মহাসড়কে কিন্তু এখনো কিন্তু 3 হুইলার যানবাহন যে যানবাহন গুলো আছে এরা কিন্তু মহাসড়ক থেকে এখনো বিতাড়িত হয় নাই এবং এই 3 হুইলার কারণে কিন্তু মহাসড়কে যানজটের একটা আশঙ্কা থেকেই যায়। তবে আমি প্রশাসনের কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যাতে 3 হুইলার এই মহাসড়কে উঠতে না পারে তার ধরনের সব ধরনের ব্যবস্থা করে যাবে। তবে এবছর বলা যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় কোনো ধরনের যানজট হবে না এমনটি জানিয়েছেন আমাদের হাইওয়ে পুলিশ। আমি পুলিশের সাথে কথা বলেছি, গত রমজানে দীর্ঘ মেয়াদী যে ছুটি ছিল, ধাপে ধাপে ছুটি ছিল, আপনি জানেন গাজীপুরে একটি শিল্প এলাকায় লক্ষাধিক লোকের বসবাস এবং এই শিল্প এলাকার যারা আছে, যারা শ্রমিক যারা আছে তাদেরকে যদি ধাপে ধাপে ছুটি দেওয়া হয় তাহলে গত রমজানের মতো এবছর কুরবানি ঈদেও এই কোনো ধরনের যানজটের আশঙ্কা নেই। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে সর্বশেষ। সামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঈদুল আজহার সড়ক ও রেল স্টেশনের খবর নিয়ে গাজীপুরের কালিয়াকৈর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান সামান উদ্দিন। গাইবান্ধার ফুলছড়িতে 7টি বৈদ্যুতিক খুঁটি মাঝে রেখে সংস্কার করা হয়েছে সড়ক। এতে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছেন এলাকাবাসী। এমন অবস্থায় দ্রুত সড়কের মাঝ থেকে বৈদ্যুতিক খুঁটিগুলো সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন তারা। মোহাম্মদ তৌহিদুর রহমান তুহিনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। প্রায় ৭৩ লাখ টাকা খরচ করে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ১ কিলোমিটার সড়ক সম্প্রসারণ করা হয়েছে। তবে পল্লী বিদ্যুতের সাথে সমন্বয় করে কাজ করায় 7টি বৈদ্যুতিক খুঁটি চলে এসেছে সড়কের মাঝে। সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি থাকায় শঙ্কা জেগেছে দুর্ঘটনার। সড়কটি সংস্কার হলেও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মাঝখানে একটা পোল থাকলে গাড়ি যাতায়াত করতে সমস্যা হয়, আমাদের নোট গাড়ি আস্তে আস্তে আমরা সবাই খুশি। এখন দেখা যাচ্ছে এই পোলটার জন্য গাড়ি ওভারটেক হচ্ছে না। চর এলাকার থেকে যে ফসলা দেওয়া আসে সেগুলো হাট বাজারে দেওয়ার জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে, মসজিদ আছে, বাড়ির সাথে ধাক্কা খায় না হলে এই পাশে বলে একটা হলো ইলেকট্রিসিটি হয় নামি যায়, এটা একটা সমস্যা নয়। এখন একটা গাড়ি যদি মনে করেন যে রাস্তা দিয়ে যদি নিয়ে আসে একটা বড় গাড়ি, মনে করেন যে সাইডে নামাই দিতে হয়, এদিকে মনে করেন যে ঘরের সাথে লাগে। বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নিতে পল্লী বিদ্যুৎকে মৌখিকভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমাদের এসবিবি প্রকল্পে আসলে ওইভাবে পোল অপসারণ করার মতো কোনো বরাদ্দ নাই আমাদের। রাস্তার মাঝখানের উপর বিদ্যুৎ অফিসে এটা এদিকে এ বিষয়ে অবহিত না করায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কোনো একটা মিটিংয়ে, ইউনুস সাহেবের মিটিংয়ে ওনারা জানাইছিলেন যে এই ধরনের একটা রাস্তা সম্প্রসারণ হবে, পল্লী বিদ্যুতের কয়েকটা খুঁটি তাতে মাঝখানে পড়ে যাবে বা সাইডে পড়ে যাবে। তো সেই মাইনটসের ভিত্তিতে আমরা তাদেরকে একটা এস্টিমেট দিচ্ছি, যে এস্টিমেটে 1,30,000 টাকা বা 32,000 টাকা আসছিল, কিন্তু সে টাকাটাও জমা হয়নি। যার কারণে আমাদের এই বিষয়ে যেহেতু আমরা অবহিতই ছিলাম না,
আর টাকাটাও জমা হয়নি, তাই কাজটাও করা হয়নি। দ্রুত সড়কের মাঝ থেকে বৈদ্যুতিক খুঁটিগুলো সরিয়ে নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে এলাকাবাসী। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কালীগঞ্জের দড়িসোম এলাকায় মায়ের সাথে অভিমান করে নিখোঁজ সাবরিন আক্তার আবৃত্তির সন্ধান এখনো পাওয়া যায়নি। প্রবাসী বাবা সামাজিক মাধ্যমে মেয়ের নিখোঁজ সংবাদ জানতে পেরে অসুস্থ হয়ে পড়েছেন। জানা যায় আবৃত্তি গত 30 মে শুক্রবার কোচিং থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে নাই। অনেক খোঁজাখুঁজির পর জানা যায় ওই দিন সন্ধ্যায় মেয়েটিকে আড়িখোলা রেল স্টেশন সিসিটিভি ফুটেজে অন্য একটি মেয়ের সাথে দেখা গেছে। কালীগঞ্জ গার্লস স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাবরুন ইসলাম পৌর এলাকার দড়িসোম গ্রামের প্রবাসী সাব্বির হোসেনের কন্যা। এ বিষয়ে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন পরিবার। এবারে কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহা ঘনিয়ে আসার সাথে সাথে রাজধানীতে কোরবানির পশুর বাজারও জমতে শুরু করেছে। গত কয়েকদিনের ক্রেতাশূন্য বাজার এবার সরগরম হয়ে উঠেছে। ইজারাদাররা বলছেন বেচাকেনা শুরু হতে আরও 2-1 দিন সময় লাগলেও এরই মধ্যে মোটামুটিভাবে জমে উঠেছে বাজার। হাটে গিয়ে পছন্দের পশু ও দামের খোঁজ খবরও নিতে শুরু করেছেন ক্রেতারাও। পাইকাররা জানান এবার খামারে যে পরিমাণ গরু আছে তাতে সংকট হবে না, তবে খাদ্যের দাম বাড়াতে গরু লালন পালনে খরচ বেড়েছে। এতে গত বছরের চেয়ে এবার পশুর দাম তুলনামূলক বেশি হবে। এ পর্যন্ত বাজারে যে পরিমাণ ক্রেতা তা গত বছরের চেয়ে কম। এখানে বেশিরভাগ গৃহস্থেরা গরু নিয়ে আসে, তো আমরাও ঢাকা থেকে আসছি যে এখানে একটু কমে পাওয়া যায় গরুটা এবং দেশি গরু পাওয়া যায়। এখানে গরুর তুলনায় ক্রেতা কম আর দামও একটু আর্মেট অনেকটা কম। গত ঈদে যেরকম ছিল তার চেয়ে এখানে এই ঈদে অনেক কম গরুর দাম। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জামাতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশ। দাড়িপাল্লার প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। জুলাই গণহত্যায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন 85,000 হজযাত্রী। বার্ধক্যজনিত কারণে 15 জনের মৃত্যু। এবং পরিবারের সাথে ঈদ করতে তৃতীয় দিনের মতো ঢাকা ছাড়ছে রাজধানীবাসী। সড়কে নেই ভিড়, সবাই মতো ছাড়ছে ট্রেন। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।